প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে যখন পা ফেলছেন দেখলেন পায়ের পাতায় ব্যথা অনুভূত হচ্ছে, কি করবেন তখন, কার কাছে যাবেন, এমন একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলেন একজন ব্যক্তি, পায়ের পাতায় যখনই ভর করে দাঁড়ালেন দেখলেন পায়ের পাতায় ব্যথা অনুভূত হচ্ছে, কি কারণে হচ্ছে এমন? ধন্যবাদ, খুব সুন্দর কোশ্চেন। সকালে ঘুম থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে পায়ের পাতায় ব্যথা অনুভূত হচ্ছে, একটু হাঁটলে আবার কমে যাচ্ছে। তার মানে এটা আসলে কোত্থেকে আসছে ব্যথাটা? অনেকে মনে হচ্ছে তার পায়ের গোড়ালিতে হাড় বেড়ে গিয়েছে কিনা, অনেকেই মনে করে যে এটার জন্য পায়ের গোড়ালিতে হাড় বেড়ে গেছে যে কারণে তার ব্যথাটা হচ্ছে। আসলে না, বিষয়টা হচ্ছে কোমর থেকে আসছে। উনি সারা রাত যখন শুয়েছিল তখন আমাদের মেরুদণ্ডটা চুপচাপ নিচে বিছানায় শুয়েছিল, ওখানে ফ্লুইড মুভমেন্ট করে, এবং আমাদের যদি L5S1 L4-5 যদি ওখানে বালজিং থাকে তাহলে সে পানিটা মানে ফ্লুইডটা সোয়াপ করে মোটা হয়ে থাকে, জাস্ট বালজিং হয়ে যায়। তখনই যখন দাঁড়ায় সাথে নার্ভে চাপ লাগার সঙ্গে সঙ্গে ব্যথা, কিন্তু একটু হাঁটলে আবার কমে যাচ্ছে, এরপরে কিন্তু ব্যথা নাই। তাহলে গোড়ালিতে হাড় বাড়ার ব্যথা হলে কিন্তু ব্যথা বেড়ে যাওয়ার কথা। যেহেতু ব্যথা নাই তার মানে বুঝতে পারে কোথাও থেকে আসছে, মেরুদণ্ড থেকে আসছে। এটা আমরা PLID বলছি, বা ডিসপলাপস বা ডিসবালজিং। আসলে এটা কোমরের ট্রিটমেন্ট করতে হয়, এটা মেরুদণ্ড থেকেই ব্যথাটা যায়। সেক্ষেত্রে আসলে কি করণীয় ওই ব্যক্তির? এখানে ফিজিওথেরাপিটা হচ্ছে মূল ট্রিটমেন্ট। আসলে ওষুধ খেয়ে ভালো হবে না। অনেক আছে পায়ের গোড়াতে ইঞ্জেকশন দিচ্ছে, কেউ একটা দিয়েছে, দুইটা দিয়েছে, তিনটা দিয়েছে, ভালো হচ্ছে না। অনেক রুগী আমরা পাই 3টে ইঞ্জেকশন দিয়েছে, কিছুদিন ভালো ছিল। মানে ইঞ্জেকশন যখন গোড়ালিতে দেয় তখন কিন্তু ব্যথা ভালো হয়ে যায় কিছুদিনের জন্য। কেন? কারণ স্টেরয়েড যখন গোড়ালিতে দিচ্ছে সে কিন্তু সারা শরীরে কাজ করছে, তখন কি হচ্ছে ওই বালজিংগুলো তখন কিন্তু ওই জায়গায় ইনফ্লামেশনগুলো কমে যায়। কিন্তু আস্তে 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 15-20 দিনের মধ্যে ওটা কিন্তু অ্যাকশন শেষ, এরপর আবার ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, তখন ব্যথাটা আবার হচ্ছে। সো আবার ইঞ্জেকশন, এইভাবে 2টা 3টা 4টা ইঞ্জেকশন দেওয়ার পরও কোনো রেজাল্ট হচ্ছে না। বরঞ্চ এতে কি হচ্ছে, পায়ের গোড়ালিতে কিছু ইরোশন হয়, ফলে সেখানে কিছু স্কার ফর্মেশন হয়, সেখানে কিছু অস্টিওফাইটস ফর্মেশন হয়, সত্যি সত্যি হাড় কিন্তু বেড়ে যায়, পরবর্তীতে গোড়ালি অনেক ক্ষতিগ্রস্ত। এই জন্য গোড়ালিতে ইঞ্জেকশন দেওয়ার আগে 2টা জিনিস দেখতে, একটা গোড়ালির একটা এক্সরে করে দেখতে হবে এবং কোমরে একটা MRI করে দেখা উচিত। কারণ ইঞ্জেকশনটা স্টেরয়েডটা দিলে এটা লং টাইম যে একটা ইফেক্ট থাকে সেই ইফেক্টটা আবার রোগী সাইড ইফেক্ট হতে পারে। তো যে কারণে আসলে এটা ফিজিওথেরাপি হচ্ছে সবচেয়ে সেফটি, কোনো সাইড ইফেক্ট নাই। সঠিক ফিজিওথেরাপি দিলে এটা 100% ভালো হয়ে যায়। নিশ্চয়ই। সেটি কি আবার আসলে আগের অবস্থায় চলে আসবে? মানে সুস্থতার দিক থেকে সে আবার আগের অবস্থায়, কোনো আর ব্যথা থাকবে না। সকালে ঘুমতে উঠলে যে ব্যথাটা হতো, যে কষ্টটা, এটা আর হবে না যদি সে সঠিক ফিজিওথেরাপি দিতে পারে। নিশ্চয়ই। ফিজিওথেরাপি কার জন্য আসলে কতদিন প্রয়োজন সেটি আসলে দর্শক বা রোগী যারা রয়েছেন তারা আসলে কিভাবে বুঝবেন? কারণ অনেকের কাছ থেকেই তো অনেক ধরনের কথা তারা শোনেন। খুব সুন্দর কথা। আসলে অনেকে আছে ফিজিওথেরাপি দিচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। আসলে এটা কিন্তু ঠিক না। যেমন অ্যান্টিবায়োটিকের ডোজ আছে, আপনি চাইলেই কিন্তু সারা জীবন অ্যান্টিবায়োটিক খেতে পারবেন না। একটা ডোজ আছে, শেষ করতে হবে 7 দিন 10 দিন, এবং কতটুকু খেতে হবে, কখন খেতে হবে, কত মিলিগ্রাম খেতে হবে। তো ফিজিওথেরাপি অ্যান্টিবায়োটিকের মতোই মনে করেন, এটা সবসময় দেওয়া যাবে না, সবসময় প্রয়োজনও নাই। এটা হচ্ছে যে আপনাকে একটা ডোজ তৈরি করতে হয় যে কতটুকু আপনাকে দিতে হবে। যেমন নির্দিষ্ট টাইম আছে, যে কোমর ব্যথা রোগীদের জন্য বলছি 3 উইকস বা ম্যাক্সিমাম 4 উইকস, কখনো কখনো 4 উইকস, কখনো কখনো 3 উইকস। যেমন অনেক সময় অ্যান্টিবায়োটিক কখনো 7 দিন, কখনো 10 দিন, কখনো 14 দিন। ঠিক তাই ফিজিওথেরাপিটাও 3 থেকে 4 সপ্তাহ, কখনো কখনো 6 সপ্তাহ লাগতে পারে। কেন লাগছে তার পেছনে ব্যাখ্যা থাকতে হবে। কিন্তু আমি যদি 6 মাস থেরাপি দিচ্ছি, ভালো হচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা ট্রিটমেন্ট না। হ্যাঁ, এরপরে কি মেইনটেনেন্স ডোজ আছে, মাসে একটা থেরাপি দিতে পারেন বা নিজে নিজে বাসায় করতে পারেন, সেলফ এক্সারসাইজ। সো ওই যে চেম্বারে এসে সারা জীবন থেরাপি দিচ্ছি, আমি বলে 6 মাস 1 বছর ধরে থেরাপি দিচ্ছি, ভালো হচ্ছে না, তার মানে বুঝতে হবে এই রোগ কাজে লাগবে না, এই থেরাপিতে ভালো হচ্ছে না, তার মানে সঠিক থেরাপি হচ্ছে না। যেমন আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন 6 মাস ধরে, রোগ ভালো হচ্ছে না, তাহলে বুঝতে হবে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, খামোখা আপনি ওষুধ খেয়ে সময় নষ্ট করছেন। ঠিক তাই ফিজিওথেরাপি যখনই দেবেন 2-3 মাস 6 মাস দিচ্ছেন, ভালো হচ্ছে না, বুঝবেন যে এই থেরাপিটা সঠিক হচ্ছে না, বিধায় আপনার কাজে লাগছে না। এই জন্য ফিজিওথেরাপি নির্দিষ্ট ডোজ আছে, সেটা হতে পারে 3 সপ্তাহ, হতে পারে 4 সপ্তাহ, কখনো কখনো একদিনের ট্রিটমেন্টে কিন্তু ভালো হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করে তার ডিজিজ কন্ডিশনের উপর, তার কতটুকু ড্যামেজ, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপরে ডিপেন্ড করবে। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে কায়িক পরিশ্রম।
কিংবা ঘরে বসে ব্যায়াম, সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে ফিজিওথেরাপি। এই তিনটির মধ্যে যদি একটু পার্থক্য করতে চাই, দর্শকরা ফিজিওথেরাপিকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিটা হচ্ছে একটা মেডিকেল ট্রিটমেন্ট, এটা একটা চিকিৎসা পদ্ধতি। আর আপনি এক্সারসাইজ করছেন, ব্যায়াম করছেন, বাসায় ঘোরাঘুরি করছেন, হাঁটাহাঁটি করছেন, এটা কিন্তু এটা সিম্পল, এটা সবাই করতেই পারে এবং করা উচিত। যখন আপনি অসুস্থ হচ্ছেন তখন কিন্তু আর ওটা কাজ করবে না, তখন আপনাকে চিকিৎসা হিসেবে, মেডিসিন হিসেবে ফিজিওথেরাপি নিতে বলা যায়। ফিজিওথেরাপি ইজ টুডে অ্যান্ড টুমোরো মেডিসিন। ফিজিওথেরাপি একটা ওষুধ ব্যবস্থা, আসলে এটা ওষুধের মতো, নিজেই ফিজিওথেরাপি নিজেই মেডিসিন প্রোডাকশন করছে শরীরে। সো ফিজিওথেরাপি কখন দিবেন? একজন সুস্থ মানুষের ফিজিওথেরাপি দেওয়ার দরকার নাই। একজন সুস্থ মানুষ এক্সারসাইজ করলো, কায়িক পরিশ্রম করলো, নিজে নিজে এক্সারসাইজ করবে, পরিশ্রম করবে, কাজ করবে, তার অটোমেটিক কিন্তু মেডিসিন প্রোডাকশন হবে, সে ভালো থাকবে, সুস্থ থাকবে। যখন আপনি কোনো কারণে কোনো প্রবলেম ফেস করছেন, মেকানিক্যাল কোনো ঝামেলায় পড়ে গিয়েছেন, তখন কিন্তু আপনাকে চিকিৎসা হিসেবে ফিজিওথেরাপি নিতে হবে, সেটা সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে। আন্দাজে করলে হবে না। অনেকে আছে দেখা যাচ্ছে বাসার পাশে একটা মেশিন আছে, মেশিন দিয়ে শিখ দেওয়া শুরু করলো, কেন দিচ্ছে জানে না। আপনাকে বুঝতে হবে যে ফিজিওথেরাপি দেওয়ার আগে কেন দিচ্ছেন, প্রতিটা জিনিস আপনাকে জানতে হবে। আপনি একটা ইকুইপমেন্ট ইউজ করছেন, বাট কেন সেটা আপনি জেনে দেন, তাহলে লাভ হবে। একটা এক্সারসাইজ করছেন, এক্সারসাইজটা কেন করছেন জেনে দেন, তাহলে আপনার ঠকার সম্ভাবনা নাই। কারণ যার কাছে আপনি যে এক্সারসাইজ করছেন, যদি তাকে প্রশ্ন করেন যে এক্সারসাইজটা করলে আমার বেনিফিটটা কি, কেন আমি দিচ্ছি, আমার কি সমস্যা, তাহলে কিন্তু সে বুঝে যাবে যে এখানে কিন্তু আর আন্দাজে কিছু দেওয়া যাবে না। কারণ পেশেন্ট কিন্তু বুঝে ফেলছে। কারণ পেশেন্ট, আপনি যেমন ওষুধ খাচ্ছেন, একজন ডাক্তার আপনাকে 5টা ওষুধ দিল, কারণ 5টা ওষুধের মধ্যে 5টা কি কি কাজ করবে আপনাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে। এখন বললো যে না, একটা ভিটামিন দিচ্ছি, আপনি মোটা মানুষ, আপনার ভিটামিন দিয়ে হবেটা কি? তখন প্রশ্ন, আমি ভিটামিন খাবো না, খেয়ে আমি ওজন 5 কেজি বাড়াবো, তো আমি কেন আসছি? প্রয়োজন নাই, ওষুধ দেওয়া যাবে না। ভিটামিন দেওয়ারও কিন্তু যুক্তি থাকতে হবে। ভিটামিন না যে যে কেউ খাইতে পারবে। একজন মোটা মানুষ ভিটামিনকে আরো মোটা হয়ে গেলে তার সর্বনাশ হয়ে যাবে। সো ঠিক তাই, এক্সারসাইজ যদি সঠিক এক্সারসাইজ হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আস্ক করতে হবে, জিজ্ঞাসা করতে হবে ওই চিকিৎসককে যে আমি যে এক্সারসাইজটা করছি, এক্সারসাইজ আমার কাজ মানে কি কারণে করছি, আমি কি বেনিফিটটা পাবো, এই মেশিনটাতে দিচ্ছেন, মেশিনটা কি কাজ করবে, আমার বেনিফিটটা কি। যখন আপনি প্রশ্ন করবেন তখনই দেখবেন যে আপনি অ্যান্সারটা যদি পান সঠিক, তাহলে আপনার রোগ ভালো হবে। কারণ তখন তো রোগ সম্পর্কে জানতে হবে, রোগ না জানলে তো আর মেশিন দিতে পারবে না, রোগ না জানলে তো এক্সারসাইজ দেওয়া যাবে না। সো ফিজিওথেরাপি দিতে গেলে অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞ লাগবে। এক্সপার্ট বিশেষজ্ঞ ছাড়া যেই ফিজিওথেরাপির দিক, সেটা ভুল হওয়ার সম্ভাবনা 99%। নিশ্চয়ই। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা কথা বলছি কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য আমাদের কিন্তু সরাসরি ফোন করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। সাথে আরেকটি বিষয় যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি, সেটি হচ্ছে হঠাৎ করে হাঁটুতে ব্যথা অনুভূত হচ্ছে, কি কারণে হচ্ছে এই ব্যথা? হাঁটু ব্যথা যেটা আমরা বলি সাধারণত দুইটা, যে একটা মেকানিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। যদি হাঁটুতে কোনো টিউমার থাকে, টিবি থাকে, ক্যান্সার, অনেক সময় আমরা দেখি হাঁটুতে টিউমার আছে, বোন টিউমার থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, হাঁটুতে টিবি থাকতে পারে, সেখান থেকে ব্যথা হয়, বাট সেটা কিন্তু ধীরে 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 ব্যথা আসতে পারে। নিশ্চয়ই হাঁটু ব্যথার এই কারণগুলো নিয়ে আমরা শুনবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক, ফোনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করুন। নিশ্চয়ই হাঁটু ব্যথা কেন হচ্ছে যেটা বললাম যে প্যাথোলজির জন্য হতে পারে, একটা মেকানিক্যাল প্রবলেম হতে পারে, যে কোমরে যদি ব্যথা থাকে সেখান থেকে হাঁটু ব্যথা হতে পারে। এবং এই সংখ্যা সবচেয়ে বেশি, যেটা মেকানিক্যালি হাঁটু ব্যথার রোগী আমাদের কাছে প্রচুর পরিমাণে আসছে। কারণ যেটা ইনফেকশন বা টিবি, টিউমার, ক্যান্সার, সেটা কিন্তু অনেক সময় ধরা পড়ে যায়। বাট আরেকটা হতে পারে লিগামেন্ট ইনজুরি হয়ে আপনার ইমব্যালেন্স হয়ে আছে, জয়েন্টটা ঘুরে যাচ্ছে, টুইস্টেড হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার ব্যথা হতে পারে। তো আমরা যেটা রোগী পেয়ে থাকি, মেকানিক্যাল হাঁটু ব্যথার রোগী সবচেয়ে বেশি। যেমন কোমরে অনেক দিন আগে ব্যথা ছিল, বাট অনেক দিন পর দেখা যাচ্ছে কোমর ব্যথা আস্তে আস্তে অটোমেটিক ভালো হয়ে গিয়েছে। কেন ভালো হলো জানে না, অত ওষুধ খেতে 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 ভালো হয়েছে। আসলে কোমরে ব্যথা ভালো হয়নি, পায়ের শক্তি কমে ওখানে নার্ভ ইনজুরি সেন্সেশন কমে গেল, তখন আসে ব্যথা ফিল করে না। পায়ের জোর কমে গেল, ব্যথা নাই। যখন অবশ হয়ে যায় তখন ব্যথা থাকে না। এই সুযোগে বডির ওজন আঘাত করে হাঁটু দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম শিউলি, আমার পায়ে অনেক ব্যথা। জি, কতদিন যাবত ব্যথা হচ্ছে? ব্যথা প্রায় 6-7 মাস যাবত, কিন্তু পায়ের ভিতরে ব্যথা, পাটা জ্বলে, মরিচ নিচ লাগলে যেরকম জ্বলে এরকম জ্বলে। কোমরে কোনো ব্যথা আছে? কোমরে ব্যথা নেই, কিন্তু পাটা অনেক জ্বলে, পাটা আঁঠুটার ভিতরে বেশি ব্যথা, আবার মাঝে মাঝে পায়ের তলিতে ব্যথা হয়। কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, মিটফুট দেখাইছিলাম, তখন এক্সরে করে বলছিল আমার হাঁটুর মধ্যে সুই পোষ করার জন্য, আমি করি নাই এটা। জি, আপনার পায়ে কি হাঁটুতে না পুরো পায়ে ব্যথা? পুরো হাঁটুটা ব্যথা, পাটাও পুরো ব্যথা হবে, কিন্তু সাইড গিলে আছে না, নিচ লাগলে জি বুঝতে পেরেছি, নিচের মতন জ্বলে।
ধন্যবাদ। আমরা উত্তরটা, এটা বার্নিং সেন্সেশন বলা আছে, মরিচের মতো জলে। এটা হচ্ছে নার্ভের সমস্যা হচ্ছে, ওনার সমস্যা হচ্ছে কোমরে। ওনার হাঁটুতে এক্সরে করেছে, রোগ কিন্তু ধরা ইনজেকশন পড়ে দেওয়ার না। কথাও বলেছিল। জি, আপনি হাঁটুর যত চিকিৎসা করেন সে কখনোই ভালো হবে না, কারণ ওনার রোগ হচ্ছে কোমরে, কোমরে ডিসপ্রলাপস হয়, যেটা থেকে বার্নিং পেইন হচ্ছে, বার্নিং সেন্সেশন, এবং ওখানে ইরোশন হওয়ার কারণে বার্নিং সেন্সেশন এবং ব্যথাটা হচ্ছে। সো কোমরে এমআরআই করলে ধরা পড়বে। সো দর্শক, আমি আপনার সাজেস্ট করবো যে আপনি অবশ্যই ফিজিওথেরাপি রিহ্যাব ট্রিটমেন্ট দিতে হবে। আপনার মেরুদণ্ডের সমস্যা আছে, কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে যাচ্ছে। সো একটা কোমর এক্সরে করে ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি হ্যালো। জি জি আমি জি জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। মেশিন থেকে বলছি। জি সমস্যা বলুন। জি 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 তো আমার মেয়ে কোমরে ব্যথা আজ থেকে 2 মাস 3 মাস। জি তার তার ওয়েট ছিল প্রায় 90 কেজি, 90 কেজি। 90 কেজি থাকার পরে জি সে খাবার একদম কমাই দিচ্ছে, টাচ টেনে পড়ে গেছে। হ্যাঁ, তো গেল বছর 8-9 মাসে প্রায় 40 কেজিতে কমে গেছে, 40 কেজি। আচ্ছা, 40 কেজি কমানোর পরে তার স্বাভাবিক স্থিতি অনেকটা শুকায় গেছে, যেহেতু 54 কেজিতে এসে বসতে, 52-53 কেজিতে এসে বসতে আসার পরে তো ওই হালকা বাসা একটু ব্যায়াম করতে কোমরে আমার আড়ালে, যেটা মাঝে মধ্যে বাসা আসার পরে দরজা দিয়ে তারপর সে করতে এই ব্যায়াম করতে কোমর হঠাৎ করে সে পদ্ধতি কোমরে ব্যথা। তখন আমাদের মেশিন ডক্টর আনোয়ার হোসেন, অর্থোপেডিক ডাক্তার, তা ওনার কাছে যাওয়া হলো। জি যাওয়ার পরে উনি টেস্ট করলেন, বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দিলেন, কিছু ওষুধ দিলেন। ওষুধ দেওয়ার পর বলতে তো তোমার হাড়ে একটা ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তার পরবর্তী সময় এই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, কিন্তু যেটা আমি এটার পক্ষপাতিত্ব না। আমার এক সময় আমার ব্যক্তি, আমি তার বাবা, আমার বয়স 52, এক সময় আমার ঘাড়ে বিরাট সমস্যা দেখা দিচ্ছিল হাতে। তখন আমি ওই ডাক্তার সাহেবের ওষুধ খাওয়ার পর তেমন একটা 3 মাস ওষুধ খেয়েছি, বিভিন্ন টেস্ট করে, তারপর আমি থেরাপি দিলাম। ঢাকাতে যাওয়ার পরে আমাকে বললেন যে ময়মনসিংহ সিআরপি আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে, ডিসি ভুবনেশ্বর, তার কাছে থেরাপি দেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন যেভাবে শিখাই দিতেন, একাদশে আমি 14টা থেরাপি দিলাম প্রতিদিন, কিন্তু শুক্রবার এই ব্যতীত। আলহামদুলিল্লাহ এখন ভালো। এখন আমার মেয়ের যে অবস্থানটা, সে আমার পাশে আছে, ক্লাস 10-এ পড়ে এই বছর, 15 বছর বয়স। এখন সে কথা বলবে আপনাদের সাথে। আপনার মেয়েকে থেরাপি দিয়েছেন? হ্যাঁ, না থেরাপি দিই নাই, এখনো সে ওষুধ খাইতেছে আর কি, থেরাপি দেয় না। এখন পরীক্ষা চলছে, বাচ্চা পরীক্ষার পরে। আচ্ছা, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, ওনার কিন্তু হিস্ট্রি হলো অনেকগুলো, 90 কেজি ওজন ছিল, 40 কেজি ওজন কমিয়ে ফেলেছে। এই যে হঠাৎ করে 40 কেজি ওজন কমায় ফেলে, এটা কিন্তু খারাপ লক্ষণ। এবং ওনার বলছে হাড়ে ক্ষয় আছে এবং অ্যান্টিবায়োটিক খাচ্ছে। কিসের অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবং ক্ষয় কেন? হাড়ে কোনো টিবি স্পাইন আছে কিনা? কারণ সাডেনলি যদি ওজন কমে যায়, একটা লং মানে কি বলবো, যে আনএক্সপেক্টেড ওজন লস, ওয়েট লস, হ্যাঁ, 40 কেজি ওজন হঠাৎ করে কমে যাওয়া, এটা কিন্তু একটা খারাপ ইন্ডিকেশন। সো অবশ্যই ওনার এমআরআই করতে হবে আগে মেরুদণ্ডে কোনো টিবি আছে কিনা। কারণ আমরা জানি টিবি যদি থাকে, স্পাইনে কোনো টিবি থাকলে রোগীর কিন্তু ঠাস করে ওজন পড়তে থাকে, অনেক ওজন 20 কেজি 30 কেজি 40 কেজি কমে যায়। বাট আপনি ডাইটিং করে কিন্তু 5-10 কেজি 20-15 কেজি কমানো খুব টাফ, বাট 40 কেজি ওজন কমে যাওয়া মানে এটা অবশ্যই খারাপ ইন্ডিকেশন হতে পারে। বাট আমি জানি না, ওনাকে এমআরআই করে অবশ্যই দেখতে হবে, তারপরে ফিজিওথেরাপি দিতে হবে। যে ওষুধ খাচ্ছে অবশ্যই ওষুধ বন্ধ করতে হবে, কারণ যদি কোনো ইনফেকশন না থাকে, টিবি স্পাইন না থাকে, তাহলে তো ওষুধের দরকার নেই, এখানে ফিজিওথেরাপি দিলেই সে ভালো হয়ে যাবে। তো দর্শক, আমি সাজেস্ট করব যে অবশ্যই একটা এমআরআই করে আগে ডায়াগনোসিস করে নেবেন যে কেন তার এই ব্যথাটা এবং কেন তার ওজনটা কমে গেল। আগেই থেরাপি দেওয়ার কোনো দরকার নাই, কনফার্ম হয়ে দেন থেরাপি দিবেন, তাহলে সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন ফোন কলে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমি অনুষ্ঠান থেকে বলছিলাম, সবুজ খন্দকার। জি দর্শক, আপনার প্রশ্নটি হচ্ছে আমার দীর্ঘদিন ধরে পায়ে ব্যথা। পায়ে ব্যথার কারণে সাথে সাথে আমার ওয়াইফের অবস্থা। জি, এখন ব্যথা মানে আমি মেডিসিন নিয়েছি। এখন নর্মালি সদর হাসপাতালের যে ডাক্তার বসে, ওনার একটা মেডিসিন লিখে দিচ্ছে, পরে নেওয়ার পরে কিছুদিন কমছে, এখন মানে মেডিসিন খাওয়া শেষ, আবার ব্যথা শুরু হয়েছে। আর আমার ওয়াইফের আপনার যে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর একটা এক্সাই দিচ্ছে কোমরে। তার কোমরে 8 বছর আগে কোমরের সমস্যা ছিল, বাথরুমের ভিতরে পড়ে কোমরে ব্যথা পাইছিল। পর্যন্ত আর এটা কোনো চিকিৎসা নেই নাই। তো মাস 6 আগে ওনাকে আমি ডাক্তার দেখাইছি, দেখানোর পরে মেডিসিন লিখে দিছে এবং মেডিসিন কিছুদিন খাওয়া হয়েছে, 1 সপ্তাহ 15 দিন খাওয়া হয়েছে। বলছে থেরাপি নেওয়ার জন্য, থেরাপি আর নেওয়া হয় নাই। এখন এটা করিনিও কি স্যার? এমআরআই করেছেন? এমআরআই? জি স্যার, এমআরআই করেছেন? এমআরআই
এমআরআই না, এটা করি নাই। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন ওনাদের দুজনের কিন্তু একই সমস্যা, মেকানিক্যাল সমস্যা, কারণ মেডিসিনে কাজ করছে না। আমরা সবসময় বলি কোমর ব্যথা রোগীরা ওষুধকে সময় নষ্ট করার কোনো দরকার নাই। ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট বলেছে ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি দিলেই ভালো হয়ে যাবে। তো দর্শক আমি অবশ্যই সাজেস্ট করবো ওনাকে ফিজিওথেরাপি দিতে বলেছে, ফিজিওথেরাপি দিবেন, কিন্তু আপনাকে অবশ্যই বুঝে ফিজিওথেরাপি দেবে। বিশেষজ্ঞ ছাড়া অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে, ওখানে গিয়ে থেরাপি দিলেন ভালো হয়ে যাবেন সে আশা করবেন না। বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে আগে ডায়াগনোসিস কনফার্ম করবেন, আগে জেনে নেবেন যে ওনার কী প্রবলেম আছে। যদি উনি আইডেন্টিফাই করতে পারে দেন ফিজিওথেরাপি দিলে ভালো হবে। যদি আইডেন্টিফাই না করে ওই গেল একটু শেক দিয়ে দিল, একটু টানা দিয়ে দিল, তাতে ভালো হয়ে যাবে, তা কিন্তু আপনার টাকা নষ্ট হবে, রোগী আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি মুক্তাদির চট্টগ্রাম থেকে বলছি। জি। আমার হাঁটুতে একটু ব্যথা, উঠতে বসতে কষ্ট পাই, নামাজ পড়তে পারি না। এইটার জন্য কি সমাধান পেতে পারে ডান হাঁটুতে? কতদিন যাবত ব্যথা হচ্ছে? ব্যথাটা হচ্ছে স্যার প্রায় 5-6 মাস থেকে। কোমরে কোনো ব্যথা আছে? একটা বড় ধরনের অপারেশন হয়েছিল গত বছর। কি অপারেশন ছিল? আমার একটা কোলন ক্যান্সার হয়েছিল, ওটা সুস্থ হয়ে গেছে এখন। তারপর গত বছর ঈদের সময়, এই বছর আগের ঈদের সময় আমার কোমরে একটা ফ্র্যাকচার হয়ে গেছে। আমি একটা আছাড় খেয়ে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে ওটাও ভালো হয়েছে, ওটাও ঠিক আছে। এখন ওজনটা 70 কেজি ওজন, হাইট হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি। হাঁটুতে ব্যথাটা নামাজ কালাম পড়তে উঠতে বসতে একটু সমস্যা হয় আর কি। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এখানে দেখেন দুইটা প্রবলেম, এখানে একটা হচ্ছে ওনার পোস্ট অপারেটিভ প্রবলেম আছে, যেটা পোস্ট অপারেটিভ তার যে রিহ্যাবিলিটেশন করা হয় নাই। যে কোনো অপারেশনের পর, ওনার যে একটা ক্যান্সারের অপারেশন ছিল, যে অপারেশনের পর ওনার ফিজিওথেরাপিটা খুব দরকার ছিল মাসেলকে বিল্ড আপ করার জন্য। এবং দ্বিতীয়টা উনি পড়ে গিয়ে যে কোমরে ইনজুরি আছে সেটাও কিন্তু একটা হিস্ট্রি, তার মানে ওটার সাথে একটা লিঙ্ক আপ। দেখেন তিনটা জিনিস, এবং আলটিমেটলি কিন্তু সে কোমরেরটা ব্যথার কারণে ওটা এখন বন্ধ হয়ে এখন হাঁটুতে চলে আসলো। তার মানে তার মাসেল উইকনেস ডেভেলপ করছে এবং পায়ের শক্তি কমে যাচ্ছে। আস্তে 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 উনি কিন্তু প্যারালাইসিস দিকে চলে যেতে, ওনার কনফার্ম ওনার মেরুদণ্ডে ডিসপ্রলাপস হয়ে আছে, এবং এটার পেছনে কারণ কিন্তু ওই অপারেশন থেকে একটা কনসিকুয়েন্সলি চলে আসছে। সো প্রথমে যদি অপারেশনের সাথে ফিজিওথেরাপি দিয়ে রিহ্যাব করা হতো তাহলে উনি আজকে পড়তো না, কোমর ব্যথা হতো না, সেই কারণে পায়ের শক্তি কমতো না, হাঁটু ব্যথা হতো না। এখন দর্শক আপনাকে যেটা করতে হবে, কোমরের একটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করতে হবে, ইনশাআল্লাহ ফিজিওথেরাপি করে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছে আমাদের সাথে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি এসএম শহীদ সরোয়ার বলছি। জি। কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট থেকে। জি সমস্যা বলুন। জি, আমার এই যে বাম ঘাড়ে ব্যথা, বাম ঘাড় থেকে ব্যথা হাতের নিচে নেমে হাত ঝিনঝিন করে অবশ্যের মতো হয়, হাত উপরে উঠাইলে কারেন্ট শকের মতো হয়। এর আগে আমি 2022 সাল থেকে ডাক্তার দেখাচ্ছি, ঔষধ খাইতেছি, মাঝখানে একটু সুস্থ ছিলাম। আবার গত নভেম্বর মাস থেকে আমার এই ওষুধটা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু পরামর্শ চাই। এখন কোনো চিকিৎসা করছেন? এখন ঔষধ খাইছিলাম নিউরোলজিস্টের। জি। এখন নিউরোলজিস্টের গাবাটিন 300, এই ঔষধটা রিভোট্রিল আর ডুলোজেন। জি বুঝতে পারছি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখুন ওনার সমস্যা এখানে দুটা কম্বিনেশন, একটা হচ্ছে সার্ভাইকালের ডিসপ্রলাপসিস, যেটা থেকে হাতে শিরশির করে ঝিঝি করে ব্যথা হচ্ছে, আর একটা হচ্ছে হাত উঁচা করতে গেলে ব্যথাটা বেড়ে, তার মানে ফ্রোজেন শোল্ডার আছে। ওনার সার্ভাইকাল ডিসপ্রলাপসিস এবং ফ্রোজেন শোল্ডার একসাথে দুটো অ্যাটাক করেছে। এটা ওষুধে আসলে ভালো হবে না, ওষুধে সাময়িক কমবে কিন্তু আলটিমেটলি বেড়ে যাচ্ছে, দিন শেষে তার বেড়ে যাচ্ছে। এটা ফিজিওথেরাপি দিয়ে সার্ভাইকাল ডিসপ্রলাপসকে রিপেয়ার করে শোল্ডারটাকে ফ্রি করে দিতে হবে, তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এটা ফিজিওথেরাপি একমাত্র সলিউশন। মেডিসিন যা খাচ্ছে ওটার পাশাপাশি ফিজিওথেরাপি দ্রুত করতে হবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যে ট্রিটমেন্ট চলছে সাথে সাথে অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, কারণ আপনার ঘাড়ে এবং শোল্ডার জয়েন্ট দুই জায়গায় প্রবলেম আছে, যে দুই জায়গায় ফিজিওথেরাপি দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছে আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি টিটু বলছিলাম রংপুর থেকে। জি সমস্যা বলুন। আমার সমস্যা হলো, আমার বয়স হলো 32। আমার মানে পায়ের গোড়ালিতে ব্যথা হয়। আচ্ছা। হ্যাঁ, সকালে আমি মানে খাট থেকে নামার পরে মানে পাড়াই দিতে পারি না, তারপরে কিছুক্ষণ হাঁটার পরে আবার ক্লিয়ার হয়ে যায়। জি, কতদিন যাবত ব্যথা হচ্ছে? ব্যথা 5 মাস। 5 মাস। কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, আমি কোনো ডাক্তার কোনো চিকিৎসা করেন নাই?
না না না। জি ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, আমরা প্রথমে টিভি আমরা প্রোগ্রামের শুরুতেই যে কথাটা বলেছিলাম যে সকালে ঘুম থেকে দাঁড়ালে গোড়ালি ব্যথা করে, একটু হাঁটলে আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে তার রোগটা কোথায়? কোমরে। কোমরে ফিজিওথেরাপি করতে হবে, অবশ্যই একটু এমআরআই করে দেখে নিলে ভালো। দেন কোমরে ফিজিওথেরাপি করলেই তার গোড়ালি ব্যথা অটোমেটিক ভালো হয়ে যাবে। গোড়ালিতে কোনো অসুখ নাই। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মেরুদণ্ডে আপনার কোমরের সমস্যা আছে, ওখানে ফিজিওথেরাপি দেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে আব্দুল হান্নান বলছিলাম। আমার কোমরের মাঝে ব্যথা ছিল। জি। ব্যথা ছিল, আমি চিকিৎসা নিছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা। যখন রাত্রে যখন আমি বেডে যাই তখন এই যে আমার পা তালা মরিচের মতন জ্বলে, মরিচ লাগাই দিলে যেমন জ্বলে এমন জ্বলে, পা তালাটা এবং আঙ্গুলের মাথাগুলো এগুলো বেডে লাগাইতে পারি না। আচ্ছা আচ্ছা। তখন ট্যাং একটু একটা বালিশ দেওয়া যায় কিনা একটা কাপড় দিয়ে একটু উপরে রাখতে হয় আর কি। এই হলো আমার সমস্যা স্যার। আপনার কোমরে কি চিকিৎসা করেছেন? আমার কোমরে, আমি তো মুদি দোকানদারি করি, আজ থেকে 4 বছর আগে হঠাৎ করিয়া এই দোকান থেকে উত্থান চাইছি, এই হঠাৎ করে আমার রোগে একটা টান দিচ্ছে। আপনি কি চিকিৎসা করেছেন? কোমরে ট্রিটমেন্ট করেছেন কি? আমার বাসার পাশে ইউজ বাংলা একটা হাসপাতাল আছে, এই ন গেলাম। এই ন যাওয়ার পরে একজন আর্মির অস্ত্রপত্র ডাক্তার বসতো না, আব্দুল্লাহ ওয়াল সাহেব, ওনায় আমার কইলো আপনি যান, এই বঙ্গবন্ধু হাসপাতালে যান, পিজিতে। পিজিতে গেলাম। পিজিতে যাওয়ার পরে পিজিতে আমার চিকিৎসা দিল, যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনি একটু হাঁটাহাঁটি কম করবেন, আর কিন্তু ওজনী জিনিস হাতে হাঁটবেন না, কিন্তু বস্তা টস্তা টান টুন দিয়েন না। জি আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই দর্শক, এই বিষয়টি নিয়ে এখন কি করণীয় আসলে ওনার সমস্যা এই উত্তরটি আসলে জানবো, তার আগে আরেকটি ফোন এসেছে, সেই ফোনটিও একসাথে আমরা একটু নিয়ে নেই। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমি পিরিজপুর থেকে বলছি। আমার শাশুড়ি স্ট্রোক করছিল 8 মাস আগে। পরে 1.5 মাস থেরাপি দিয়েছি, ওই বাম পা অবশ্যই গেছিল, বাম হাত বাম পা। আচ্ছা। পা ছেড়ে গেছে, পা ভালো হয়ে গেছে, কিন্তু হাতটা পুরোপুরি ঠিক হয়নি। আর হাতে এখন প্রচন্ড ব্যথা, মানে হাতের ঘাড় থেকে এই হাতের। নিশ্চয়ই দর্শক, আপনার এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। যে আমরা একসাথে দুটি বিষয়। প্রথম দর্শক ওনার পা জ্বালা পোড়া করছে, এবং এরকম অনেক রোগী আমরা পেয়ে থাকি, এবং এর সমস্যা কিন্তু কোমরের সমস্যা কিন্তু সমাধান হয়নি, এটা আরো বেড়ে গিয়েছে, যে কারণে তার এখন নিচের দিকে ব্যথা চলে গেছে, এটা বার্নিং পেইন বলা হয়, এবং রাতে শুয়ে থাকলে এটা বাড়তে থাকে। এটা যদি কোমরে ফিজিওথেরাপি দিতে হয় তাহলে ভালো হয়ে যাবে, এবং তার ডায়াবেটিস আছে কিনা সেটাও চেক করতে হবে। ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকেও হতে পারে সাধারণত অনেক সময়। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অবশ্যই ফিজিওথেরাপি করতে হবে, এবং কোমরে এমআরআই করে আপনার কোমরটাকে চেক করে নিতে হবে। এবং দ্বিতীয় প্রশ্ন যে বললেন যে ওনার পা ভালো হয়ে গেছে, হাতটা ভালো হয়নি, ফিজিওথেরাপি দিয়ে হাতটাকে ভালো করতে হবে। ব্যথা আসছে, ব্যথা ভালো লক্ষণ, কারণ ব্যথা আসছে মানে তার সেন্সেশন ফিরে আসছে, সো এটা আরও পজিটিভ সাইন। সো এখানে সঠিক ফিজিওথেরাপি করতে হবে, এটা অ্যাক্টিভ ফিজিওথেরাপি লাগবে। অনেক আছে ব্যায়াম করায়, ব্যায়াম করলে কিন্তু হাত বাঁকা হয়ে যায়, সো ব্যায়াম করা যাবে না, এটা ফিজিওথেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে। অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাদেরকে ফিজিওথেরাপি করতে। আর সবচেয়ে বেস্ট হবে যখন টিএমএস ব্যবহার করা যায়। টিএমএসটা হচ্ছে সরাসরি নার্ভকে স্ট্রং করে দেয়, সেটা হচ্ছে ব্রেন থেকে ডিরেক্ট নার্ভ সাপ্লাইয়ের মাধ্যমে। সো যেটা হলো অবশ্যই আপনি টিএমএস রিলেটেড যে কোনো হসপিটালে ভর্তি থেকে ওনাকে 10 থেকে 15টা থেরাপি দিলেই হয়তো হাতের ফাংশন চলে আসতে পারে। ধন্যবাদ আপনাকে। জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা বলছিলাম কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা কিংবা পায়ের তালুতে ব্যথা, এই ধরনের ব্যথা অনুভূত হলে কখনোই কিন্তু বাসায় বসে থাকা যাবে না, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।